আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ডাক্তার শ্রাবণ বিপ্লব, ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। আজকে আমি বেশ কিছু ইমপ্ল্যান্ট রিলেটেড টপিকস নিয়ে আলোচনা করার জন্য আসছি। খুবই সিম্পল আলোচনা, বাট হোপফুলি এটা কাজে লাগবে। চলেন শুরু করি। ফার্স্ট অফ অল, মোস্ট কমন কোশ্চেন যেটা বোথ পেশেন্ট নেন এবং ডক্টরেন্ট থেকে আমার কাছে আসে, ইমপ্ল্যান্ট ভার্সেস ব্রিজ। ইমপ্ল্যান্ট ভালো নাকি ব্রিজ ভালো, কোনটা সাকসেস রেট কেমন? সো এই জায়গাটাতে যদি আমরা বলতে চাই যে যদি কোনো অ্যাপ্রোপ্রিয়েট কেস থাকে, পেশেন্টের বোন যদি গুড কোয়ালিটির বোন থাকে এবং তার যদি পেরিঅন্ডাইটিস না থাকে এবং সে যদি স্মোকার না হয়, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস যদি না থাকে এবং তার যদি আদার কোনো কোমরবিডিস না থাকে, আদারওয়াইজ পেশেন্ট যদি হেলদি থাকে, হেলদি পিপলের জন্য ইমপ্ল্যান্ট বেস্ট চয়েস। আর একটা ইমপ্ল্যান্টের ডকুমেন্টেড সাকসেস রেট আফটার 10 years অ্যারাউন্ড 96%। হোয়ারএজ আমরা যদি যে জায়গাটাতে ইমপ্ল্যান্ট করা যেত, ধরো একটা সিঙ্গেল স্পেস, দুই পাশে দুটো টুথ আছে, ওই জায়গাটাতে ওই সিঙ্গেল স্পেসটাকে সাপোর্ট দেওয়ার জন্য যদি আমরা 3 ইউনিট ব্রিজ যদি করি সাপোর্ট নিয়ে, সেক্ষেত্রে পাশের দুটো দাঁতকে একটু ছোটো করে ওখানে আমাদের ক্রাউন করে ফেলতে হয়। আর অনেক সময় দেখা যায় যে পাশের দুটো দাঁতকে রুট ক্যান করারও প্রয়োজন পড়ে। সো আলটিমেটলি দেখা যায় এই ধরনের কেসগুলোতে আফটার 10 years সাকসেস রেট অ্যারাউন্ড 60%। এটা হচ্ছে ডকুমেন্টেড সাকসেস রেট, আমার কথা না, নাম্বার ওয়ান। আরেকটা বড় ব্যাপার যে ওভারঅল ইমপ্ল্যান্টের সাকসেস রেট কত। ওয়ার্ল্ড ওয়াইড ওভারঅল ইমপ্ল্যান্টেড সাকসেস রেট অ্যাকর্ডিং টু এডিএ, আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে অ্যারাউন্ড 95 to 96%। সো এই নাম্বারসগুলো আমাদেরকে বলে দেয় যে ইমপ্ল্যান্ট একটা প্রিডিক্টেবল অ্যান্ড প্রিসাইজ সার্জিক্যাল ট্রিটমেন্ট। সো যখনই আমি একটা ট্রিটমেন্টের কথা বলি যে দিস এ সার্জিক্যাল ট্রিটমেন্ট, তখনই আসলে ব্যাপারটা চলে আসে সার্জারির প্রতি ভয়। কারণ আমাদের অনেক রুগী আছে এরকম, আমরা যদি রুগীদেরকে বলি যে আপনি ইমপ্ল্যান্ট করবেন অথবা ব্রিজ করবেন, সো ইমপ্ল্যান্টের বেলায় যদি আমরা বলি এটা একটা সার্জিক্যাল অপশন, পেশেন্ট সার্জারির জন্য ভয় পায়, তখন সে ব্রিজের দিকে চলে যায়। সো ওই জায়গাটা থেকে ইমপ্ল্যান্ট ডেফিনেটলিভাবে একটা সার্জিক্যাল প্রসিডিওর, বাট এটা মিনিমালি ইনভেসিভ সার্জিক্যাল প্রসিডিওর, জাস্ট লাইক টুথ এক্সট্রাকশন। আমরা দাঁত ফেলার জন্য যেসব প্রসিডিওরের মধ্যে দিয়ে যাই, ইমপ্ল্যান্টের বেলায় অলমোস্ট সেম ধরনের প্রসিডিওরের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। আমরা জায়গাটাকে অবশ করবো অ্যানেস্থেশিয়া দিয়ে, অ্যান্ড দেন ফার্দার প্রসিডিওরগুলো। সো ইমপ্ল্যান্ট টোটালি একটা পেইনলেস প্রসিডিওর। আমরা যদি আইডিয়াল প্ল্যান ওয়াইজ করতে পারি উইথ দ্য হেল্প অফ সিভিসিটি অ্যান্ড প্রপার প্ল্যানিং, টোটালি একটা পেইনলেস প্রসিডিওর। সো আপনি ইমপ্ল্যান্ট প্রসিডিওরে কোনো ধরনের ব্যথা পাওয়ার কোনো সুযোগই নেই, ওকে? কারণ জায়গাটা নাম হয়ে থাকবে। সো ফার্দার যে প্রসিডিওরই করা হোক না কেন, সেটা হচ্ছে অস্ট্রোটমি করা, ইমপ্ল্যান্ট প্লেস করা, আপনি কোনো ব্যথা পাবেন না। সো সিম্পল স্ট্রেট লাইন অ্যান্সার, সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট একটা পেইনলেস প্রসিডিওর। ইমপ্ল্যান্ট যদি একটা সার্জিক্যাল প্রসিডিওর, বাট এটা মিনিমালি ইনভেসিভ একটা সার্জিক্যাল প্রসিডিওর, জাস্ট লাইক টুথ এক্সট্রাকশন, অ্যান্ড অ্যাগেইন এটা পেইনলেস। এবার আসি পেশেন্টের কমফোর্ট। আমরা ইমপ্ল্যান্টটাকে দুইভাবে করতে পারি বর্তমানে, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড ইমপ্ল্যান্ট। সেক্ষেত্রে ইমপ্ল্যান্টটা আমরা যে জায়গায় ইন্টারসি স্পেস, সেক্ষেত্রে সার্জন তার সার্জন স্কিল অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে ইমপ্ল্যান্টটা প্লেস করেন, ওকে? বাট এছাড়া অ্যাডভান্স ট্রিটমেন্টের সাথে সাথে যেটা চলে আসছে, সেটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড ইমপ্ল্যান্ট সার্জারি। মানে আমরা ইমপ্ল্যান্ট প্লেসমেন্ট যেটা করব, সেই প্লেসমেন্টের ইনফরমেশনগুলো আমরা কম্পিউটারে একটা পার্টিকুলার সফটওয়্যার দিয়ে ডিজাইন করব, কোথায় আমরা ইমপ্ল্যান্টটা প্ল্যান করতে যাচ্ছি, অ্যান্ড ওই ডিজাইন অনুযায়ী আমরা পরবর্তীতে ইমপ্ল্যান্ট প্ল্যান করব। সো সেটা হতে পারে দুই রকম, একটা হচ্ছে স্ট্যাটিক গাইডেড অর ডাইনামিক গাইডেড। সো ডাইনামিক গাইডেড মানে হচ্ছে রোবোটিক ইমপ্ল্যান্ট। সেক্ষেত্রে ইমপ্ল্যান্ট রোবট আপনাকে ইমপ্ল্যান্ট প্লেস করতে হেল্প করে। আর স্ট্যাটিক মানে হচ্ছে আমরা সেক্ষেত্রে একটা সার্জিক্যাল গাইড তৈরি করি, যেটা আমরা কম্পিউটার দিয়ে প্ল্যান করা হলো, ওকে? আর যেহেতু এটা কম্পিউটার দিয়ে প্ল্যান করা হচ্ছে, কম্পিউটার অ্যাসিস্টেড ইমপ্ল্যান্ট প্ল্যানিং বলা হয় এটাকে, সেক্ষেত্রে এবং পার্টিকুলারলি প্রফেশনাল ইমপ্ল্যান্ট প্ল্যানিং সফটওয়্যার দিয়ে, লাইক 3Shape, এক্সোক্যাড, এগুলো ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড সফটওয়্যার। সো এই সফটওয়্যারগুলো দিয়ে আলটিমেটলি যদি আমরা প্রপারভাবে ইমপ্ল্যান্ট প্ল্যান করি এবং সেটা এক্সিকিউট করার জন্য আমরা একটা সার্জিক্যাল গাইড তৈরি করি। আর ওই সার্জিক্যাল গাইড দিয়ে যে ইমপ্ল্যান্ট করা হয় সেটা হচ্ছে ওই স্ট্যাটিক গাইড অর স্ট্যাটিক গাইডেড ইমপ্ল্যান্ট সার্জারি। সো জাস্ট লাইক দিস ওয়ান, সো দিস এ সার্জিক্যাল গাইড, ওকে? আর এই সার্জিক্যাল গাইড দিয়ে দেখেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে একটা হোল করা আছে, এখানে একটা হোল করা আছে। এই দুই হোল দিয়ে প্রপার সাইজ, কী সাইজের ইমপ্ল্যান্ট হবে, কী অ্যাঙ্গুলেশনে বসবে, ইচ অ্যান্ড এভরিথিং
আপনার কম্পিউটারে প্ল্যান করা। এতে করে যেটা হয় আপনার অ্যাকুরেসি একেবারে নিয়ার অ্যাবাউট 99%। প্লাস মোস্ট ইম্পর্টেন্ট প্যাশন কমফোর্টটা হচ্ছে এটা কীভাবে ডিপেন্ড করে এটার সাথে। মোস্ট অফ দ্য টাইম যদি আমাদের রেগুলার কেস হয়, লাইক একটা ইনডোর স্পেস, মানে অনেকদিন যদি ফাঁকা জায়গা, ওই জায়গায় যদি আমরা ইমপ্ল্যান্ট করতে চাই, আমাদের এই গাইডেড ইমপ্ল্যান্টে কোনো ধরনের আপনার সেলাইয়ের প্রয়োজন হয় না। আমরা ডিরেক্টলি ওই জায়গাটাতে টিস্যু পাঞ্চ করে আলটিমেটলি আমরা ওখানে ইমপ্ল্যান্ট প্লেস করতে পারি। আর এতে করে যেহেতু সেলাই করা দরকার হচ্ছে না, পেশেন্টের যে একটা সেলাইয়ের প্রতি একটা ভয় থাকে সার্জারির পরে, সেটা থাকতেছে না। সেলাই নাই, তো সেলাই কাটারও কোনো লজিক নাই। ওকে, অ্যান্ড অ্যাগেইন এটা একেবারেই একটা পেইনলেস প্রসিডিওর। কারণ ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা প্রিসাইজ, মানে আগেই আমরা কম্পিউটারে করে ফেললাম অপারেশনটা বা প্ল্যানিংটা, এবং ওইটাই এক্সিকিউট করা হয় এই ধরনের প্রিন্টেড সার্জিক্যাল গাইডের মাধ্যমে, সময় লাগে খুবই কম। আপনার একটা যদি রাফলি বলি যে আমরা যদি ফ্রি হ্যান্ড ইমপ্ল্যান্ট করি, ইট ডিপেন্ডস অন স্কিল, যদিও যে দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ একটা ইমপ্ল্যান্ট ফ্রি হ্যান্ডে করলে অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস লাগে। ওকে, বাট আমরা যদি একটা গাইডেড ইমপ্ল্যান্ট সার্জারি করি, স্ট্যাটিক সার্জিক্যাল গাইডেড ইমপ্ল্যান্ট সার্জারি করি, সেক্ষেত্রে একটা ইমপ্ল্যান্ট করতে সময় লাগে নিয়ার অ্যাবাউট 5 to 7 or 10 মিনিটস ম্যাক্সিমাম। সো আপনি 5 মিনিটের মধ্যেই একটা সার্জিক্যাল প্রসিডিউর আপনার হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনার কমফোর্ট লেভেলটা এনশিওর হয়। অ্যান্ড অ্যাগেইন আমরা জানি যে যত একটা সার্জিক্যাল প্রসিডিউর যত লম্বা হয়, পেশেন্টের তত ভয় বা ভীতিটা বাড়ে। ওকে, সো এদিক থেকে সার্জিক্যাল প্রসিডিওরের টাইমটা কম গাইডেড ইমপ্ল্যান্টে। অ্যান্ড অ্যাগেইন যেহেতু কোনো সেলাই লাগতেছে না, টিস্যু ইঞ্জুরিটা কম, আর এর কারণে ইমপ্ল্যান্ট প্লেস করার পরে রিকভারি রেটটা খুবই স্মুথ এবং অলমোস্ট ইনভিজিবল। লাইক পেশেন্ট ভুলেই যায় যে তার একটা সার্জিক্যাল প্রসিডিউর হয়েছে, কারণ এখানে কোনো আননেসেসারি কোনো ইভেন্ট নাই, কোনো ফ্ল্যাপ সার্জারি দরকার হয় না, সো মানে টিস্যু রিট্রাকশনের দরকার হয় না, সব কিছু একটা জায়গাতেই থাকে। সো সেই অনুযায়ী পোস্ট অপারেটিভ যে আউটকাম সেটা অনেক বেটার এবং পেশেন্টের কমফোর্টটা অনেক বেটার। এবং দেখা যায় পেশেন্ট যেদিন ইমপ্ল্যান্ট প্লেস করা হচ্ছে তার পরের দিনই সে তার রেগুলার ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটিসে ব্যাক করতে পারে। সো এই দিক থেকে গাইডেড ইমপ্ল্যান্ট মাচ মোর কমফোর্টেবল। সো তাহলে আমরা গাইডেড আর ফ্রি হ্যান্ড ইমপ্ল্যান্ট নিয়ে জানলাম। আরেকটা হচ্ছে, হ্যাঁ, আরেকটা কমন কোশ্চেন আমার কাছে আসে যে স্যার কোনটা বেস্ট ইমপ্ল্যান্ট। আচ্ছা, সো বেস্ট ইমপ্ল্যান্ট বলার জন্য, বেস্ট ইমপ্ল্যান্ট সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য আমাদের আসলে বুঝতে হবে যে ইমপ্ল্যান্টটা কোন জতে করা হচ্ছে, বা ওই জতে বা ওই চোয়ালের বোন কোয়ালিটি কেমন। ওকে, লাইক যদি আমরা ইমপ্ল্যান্ট প্ল্যান করি একটা স্ট্যান্ডার্ড বোন, লাইক D2 বোন অর D3 টাইপ অফ বোন, হ্যাঁ, ওকে, ভালো বোন এবং পেশেন্টের ভিটামিন ডি লেভেল অপটিমাম, সেক্ষেত্রে ওয়ার্ল্ডের যে কোনো ইমপ্ল্যান্ট, লিটারেলি যে কোনো ইমপ্ল্যান্ট স্বাভাবিকভাবে ও ভালোভাবেই সার্ভাইভ করবে। ওকে, যেগুলো স্বাভাবিকভাবে মানে একটা ইমপ্ল্যান্ট কোম্পানি বাজারে আসার আগে তো অবশ্যই বেশ কিছু সায়েন্টিফিক ডেটা থাকে, তাই না? সো যেগুলো অ্যাভেলেবল, অলমোস্ট ওয়ার্ল্ডের যে কোনো ইমপ্ল্যান্ট রেগুলার বোন কোয়ালিটিতে সার্ভাইভ করতে পারবে, কোনো অসুবিধা নেই। লং টার্ম সাকসেস অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনি ইমপ্ল্যান্ট প্লেস করার সাথে সাথে ইমপ্ল্যান্টের যে প্রসেসেস যেটা দিচ্ছেন এবং ওই ইমপ্ল্যান্টটা প্লেসমেন্ট করা হচ্ছে কীভাবে, ফ্রি হ্যান্ডে নাকি গাইডেড। ফ্রি হ্যান্ড গাইডেড একটু আগে আলোচনা করা হলো। সো ইমপ্ল্যান্ট প্লেস করার পরে আমি বলতেছি ধরেন একটা এক্স ইমপ্ল্যান্ট মানে যে কোনো কোয়ালিটি, যে কোনো নেমের একটা ইমপ্ল্যান্ট, প্রসেসিসটা খুব ইম্পর্টেন্ট। আপনার প্রসেসিস কোয়ালিটি যদি ঠিক না হয়, লাইক প্রসেস কী হতে পারে, স্ক্রু রিটেন জার্কোনিয়াম হতে পারে, আবার PFMও হতে পারে, পোর্সেলেন ফিউজ ট্রিটমেন্ট। অনেক সময় দেখা যায় যে যেহেতু PFM একটু মোর কমফোর্টেবল প্রাইসের দিক থেকে, লেস প্রাইসি ইন কম্পেয়ার টু স্ক্রু রিটেন জিরকোনিয়াম, বাট ইমপ্ল্যান্টের জন্য আইডিয়ালি সাজেস্টেড হচ্ছে স্ক্রু রিটেন জিরকোনিয়াম। এতে করে যেটা হয়, স্ক্রু রিটেন জিরকোনিয়ামের যেহেতু জিরকোনিয়াম, আলটিমেটলি এই জিরকোনিয়াম বা জার্কোনিয়াম যেটাই বলি না কেন, এর অ্যাস্থেটিক ব্যাপারটা খুবই প্লিজেন্ট, লাইক খুবই সুন্দর, এবং সেইভাবে বোঝাই যায় না যে এটা ইমপ্ল্যান্টেড টুথ অর এটা আর্টিফিশিয়াল টুথ অর ন্যাচারাল টুথ। এটা একটা ব্যাপার। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাজ এ ক্লিনিশিয়ান পার্সপেক্টিভ, সেটা হচ্ছে রিট্রায়াবিলিটি। আমরা যে কোনো সময় এটা চাইলেই প্রয়োজন মতো ইমপ্ল্যান্টের ক্রাউনটাকে খুলে নিয়ে আসতে পারবো, রিট্রাইভ করতে পারবো এবং প্রয়োজনীয় মেজারমেন্ট নিতে পারবো যদি প্রয়োজন হয়। তার মানে এই রিট্রায়াবিলিটি অনেক বড় একটা ইম্পর্টেন্ট পার্ট ইমপ্ল্যান্টের জন্য। সো
প্রসেসিসটাও খুবই ইম্পর্টেন্ট। সো আমি যেটা বলতে চাচ্ছি আসলে, আপনি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ইমপ্ল্যান্ট প্লেস করলেন, আপনার একটা আইডিয়াল আর স্ট্যান্ডার্ড কোয়ালিটি বোনে, মানে পেশেন্টের কোনো কোমরবিডিস নেই, একটা স্ট্যান্ডার্ড অবস্থায়। সো ইমপ্ল্যান্ট সাকসেস ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এবং যদি আপনি প্রসেসিসটা স্ক্রুটেন জিরকোনিয়াম করেন। এবার আসি চ্যালেঞ্জিং সিনারিও নাম্বার 1, ইমিডিয়েট ইমপ্ল্যান্ট। সো ইমিডিয়েট ইমপ্ল্যান্ট কথার অর্থ হচ্ছে আপনি একই দিনে যে জায়গাটাতে ইমপ্ল্যান্ট করতে যাচ্ছেন ওই জায়গাটা আগে এক্সট্রাকশন করবেন, ওই টুথটা আইদার এটা ইন্ডোরেন্ডিক্যালি ট্রিটেড টুথ ছিল আগে, ফেল্ড হয়েছে, অথবা ধরেন কোনো ক্র্যাক অথবা ফ্র্যাকচার টুথ, ওকে, যার কারণে টুথটাকে এক্সট্রাকশন করতে হচ্ছে, রাইট? সো সেম ডেতে আমরা এক্সট্রাকশন করলাম এবং সেম ডেতে ইমপ্ল্যান্ট প্লেস করলাম। ওকে, সো এই ধরনের ইমিডিয়েট ইমপ্ল্যান্ট প্লেসমেন্টগুলোতে বোন কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট এবং প্রাইমারি ইনসারশন টর্ক ইম্পর্টেন্ট, আইস টু ভ্যালু ইম্পর্টেন্ট। সো তিনটা কথা বলেছি। বোন কোয়ালিটি, সো বোন কোয়ালিটি যদি অপটিমাম থাকে, D2 D3 থাকে, এবং আপনার যেটা বললাম যে যেখানে আমরা ইমপ্ল্যান্ট প্লেস করতেছি ওই জায়গাটার বোন কোয়ালিটির পাশাপাশি ইমপ্ল্যান্ট সিস্টেম কীভাবে ইমপ্ল্যান্ট প্লেস করতেছি, সো দেখা যায় যদি এসব ক্ষেত্রে গাইডেড ইমপ্ল্যান্ট করা হয়, ইমপ্ল্যান্টটা অ্যাকুরেটলি প্লেসমেন্ট করাটা সুযোগ বেশি থাকে ইন কম্পেয়ার টু ফ্রি হ্যান্ড। আর অ্যানাদার থিং হচ্ছে যেখানে আমরা ইমপ্ল্যান্ট প্লেস করতেছি, ইমপ্ল্যান্ট প্লেসমেন্টের সময় আমাদের ইনসারশন টর্ক কত, ইনসারশন টর্ক যদি আমাদের অ্যারাউন্ড 35 to 45 এই রেঞ্জের মধ্যে থাকে, তার মানে ইমপ্ল্যান্টটা খুবই ভালোভাবে অসেন্ট্রিকেট হওয়ার একটা পসিবিলিটি আছে, অ্যান্ড দেন এই ইমপ্ল্যান্টের সাকসেস রেটটা আপনার বেড়ে যাবে। বাট বোন কোয়ালিটি যদি আপনার D3 D4 এরকম বা উইক টাইপের বোন হয়, সেক্ষেত্রে আপনার ইমপ্ল্যান্টের থ্রেড ডিজাইন খুব ইম্পর্ট্যান্ট। ইমপ্ল্যান্টের থ্রেড ডিজাইন আমাদের রেগুলার হতে পারে এবং হচ্ছে অ্যাক্টিভ থ্রেড ডিজাইন হতে পারে, দ্যাট ইজ ডিপ থ্রেড ডিজাইন হতে পারে। সো অ্যাক্টিভ থ্রেড ডিজাইনগুলোতে সুবিধা হচ্ছে নরম বোনগুলোতে খুব ভালোভাবে সে এঙ্গেজ হতে পারে, ফলে ইনসারশন টর্ক বেড়ে যায়, আলটিমেটলি অসো ইন্ট্রিগেশন হওয়ার চান্স বেড়ে যায়, কারণ যত বেশি ভালোভাবে আটকাবে বোনের সাথে সেটাকে আমরা বলি BIC, বোন ইমপ্ল্যান্ট কন্ট্যাক্টটা বেড়ে যাবে এবং আলটিমেটলি আপনার অসো ইন্ট্রিগেশনের চান্স বেড়ে যাবে। সো আমরা যখন একটা ইমিডিয়েট ইমপ্ল্যান্ট করতে যাব আমাদেরকে মেইন মাথায় রাখতে হবে বোন কোয়ালিটি কেমন এবং আমাদের ইনসারশন টর্ক কোনটাতে ভালো পাবো। সো যে অ্যাক্টিভ, মানে যে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাক্টিভ ইমপ্ল্যান্ট যেসব, হ্যাঁ, সেটা হতে পারে যে কোনো কোম্পানির অ্যাক্টিভ ইমপ্ল্যান্ট, মানে যেগুলো থ্রেডগুলো অ্যাক্টিভ, ওকে, সো ওই অ্যাক্টিভ জিনিসগুলো আলটিমেটলি ভালোভাবে এঙ্গেজ হয় এবং ইমিডিয়েট ইমপ্ল্যান্টের বেলায় ভালো কাজ করে। থার্ড সিনারি হচ্ছে আপনার ধরেন ম্যাক্সিলারি সাইনাসের, দ্যাট ইজ হচ্ছে পোস্টার ম্যাক্সিলার কেসগুলোতে। ওইখানে পোস্টার ম্যাক্সিলাতে স্বাভাবিকভাবে D3 এবং D4 টাইপের বোন থাকে এবং ওই জায়গাটাতেও বোনগুলা আপনার নরম থাকে, আর নরম থাকার কারণে আলটিমেটলি অ্যাগেইন আমরা যদি অ্যাক্টিভ থ্রেডের ইমপ্ল্যান্ট দিই আলটিমেটলি আপনার ইমপ্ল্যান্টের সাকসেস রেটটা বেড়ে যায়। ওকে, তারা বললাম আমরা ইমিডিয়েট ইমপ্ল্যান্ট, বললাম পোস্টেরিয়র ইমপ্ল্যান্ট। তার মানে কি ইমপ্ল্যান্ট কোন ধরনের হবে সেটা ডিপেন্ড করবে পেশেন্টের সিনারির উপরে। সো রেগুলার সিনারিওগুলোতে আপনার যে কোনো ইমপ্ল্যান্ট আপনার সার্ভাইভ করে, বাট যখন একটা ইমিডিয়েট ইমপ্ল্যান্ট কেস হোক অথবা ধরেন একটা ন্যারো রিচ যেখানে আপনার এডুকেট বোন হাইট নাই, বোন হাইট উইথ নাই, আমাদের ইমপ্ল্যান্ট প্লেস করে সিমিলটেনিয়াসলি বা একই সাথে বোন গ্রাফট করতে হচ্ছে, আইদার GBR যেটাকে আমরা বলি গাইডেড বোন রিজেনারেশন, সেক্ষেত্রে আমরা বোন গ্রাফট দিই, ফলোড বাই আমরা কোলাজেন মেমব্রেনের সাপোর্ট নিই, অ্যান্ড এরপরে অনেক সময় কানেক্ট টিস্যু গ্রাফটও লাগে যেটা আমরা প্যালেট থেকে নিয়ে থাকি, অনেক সময় নাও লাগতে পারে, ডিপেন্ডস অন সিনারিও। সো এই ধরনের অ্যাডভান্স প্রসিডিউরগুলোতে বেশিরভাগ সময় দেখা যায় অ্যাগেইন যেসব ক্ষেত্রে আপনার অ্যাক্টিভ ইমপ্ল্যান্টগুলো ভালো কাজ করে বা যাদের ডকুমেন্টেড ওয়ার্ল্ড ওয়াইড সাকসেস রেট ভালো তারা ভালো কাজ করে। ওকে, সো কারণ এটা একটা স্পেশাল সিনারিও, একটা স্ট্রাগলিং সিনারিও যেখানে আপনার ইমপ্ল্যান্টের কোয়ালিটি খুবই ইম্পর্টেন্ট। ইমপ্ল্যান্টের কোয়ালিটি যখন বললাম, ইমপ্ল্যান্ট কোয়ালিটি আসলে ডিপেন্ড করে ইমপ্ল্যান্ট ডিজাইনের উপরে এবং ইমপ্ল্যান্টের সারফেসটা কী দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে তার উপরে। সো অলমোস্ট সব ধরনের ইমপ্ল্যান্টই SLA সারফেস দিয়ে ট্রিটেড থাকে, মানে সারফেসটা SLA সারফেস থাকে, বাট SLA হচ্ছে অনেক ওল্ড একটা টেকনোলজি, লাইক 80s or আর্লি 90s দিকের একটা টেকনোলজি, বাট SLS-এর পরে আরও বেশি এক্সপিড, তারপরে RBT এই টেকনোলজিগুলো আরও পরে আসছে এবং এগুলোতে সারফেসটা আরও ভালোভাবে ট্রিটেড থাকে এবং তখন আমাদের বোনের চারপাশে যে হাইড্রক্সি অ্যাপাটাইট আছে ওই হাইড্রক্সি অ্যাপাটাইটটা ভালোভাবে অ্যাটাচমেন্ট হয় এবং আলটিমেটলি PIC বেড়ে যায়, অস্টিওব্লাস্টগুলো বেশি চলে আসে,
বোন ফর্মেশন করে, বিআইসি বেড়ে যায়, আলটিমেটলি অসি ইন্ডিকেশনের চান্সটাও বেড়ে যায়। সো সামারি হচ্ছে যখনই একটা স্ট্রাগলিং সিনারিও, সেক্ষেত্রে অলওয়েজ আমাদের উচিত বেস্ট কোয়ালিটির ইমপ্ল্যান্টগুলো চয়েস করতে এবং অ্যাক্টিভ ইমপ্ল্যান্ট চয়েস করতে। ইমপ্ল্যান্টের সারফেস ডিজাইনটা কেমন, সারফেস ট্রিটমেন্টটা কেমন, সেটা জেনে ইমপ্ল্যান্টটা চয়েস করার জন্য। এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন, আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাইক ফ্রম লাস্ট 1000 ইমপ্ল্যান্ট প্লেসমেন্ট। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং যে আমরা ইমপ্ল্যান্ট প্লেস করলাম, ঠিক আছে, ইমপ্ল্যান্ট প্লেস করার পরে ইমপ্ল্যান্টের ডিজাইনের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট থাকে, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম শিফটিং অ্যান্ড প্ল্যাটফর্ম ম্যাচিং। সো ইউজুয়ালি প্ল্যাটফর্ম ম্যাচিংগুলোতে ইমপ্ল্যান্ট প্লেস করার পরে বোন লস হয়, এবং এর জন্য দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভারেজ কোয়ালিটির ইমপ্ল্যান্ট কোম্পানিগুলা বলে যে সাবক্রিস্টাল ইমপ্ল্যান্ট প্লেস করেন, মানে ইমপ্ল্যান্টটা প্লেস করে 1 to 2 মিলিমিটার নিচে অ্যালভিওলার ক্রেস্ট লেভেলের নিচে দিয়ে দিবেন। সো এতে করে তাদের এই ক্রিস্টাল বোন লস যেটা হয় সেটা মিনিমাইজ করা যায়। বাট আপনার যদি বোন হাইট এমনিতেই কম থাকে, সেক্ষেত্রে আপনি চয়েস করবেন আপনার বোন লেভেল ইমপ্ল্যান্ট, যে ইমপ্ল্যান্টগুলো সাবক্রিস্টালি প্লেস করতে হবে না, একেবারে যে লেভেলে বোন আছে ওই লেভেল বরাবর আপনি প্লেস করবেন, কোনো বোন লস হবে না। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম এই বোন লেভেল ইমপ্ল্যান্টগুলো হয় হচ্ছে আপনার প্ল্যাটফর্ম শিফটিং। ওকে, আর প্ল্যাটফর্ম শিফটিং ইমপ্ল্যান্টগুলোর সুবিধা হচ্ছে এখানে বোন লস তো হয়ই না, উল্টা বোন গেইন হয়, কারণ সেক্ষেত্রে ফিক্সার সাইজ আর অ্যাবাটমেন্ট সাইজের মধ্যে একটা ডিসক্রিপেন্সি থাকে, মানে একটা গ্যাপ থাকে। বা ধরেন অ্যাপার্টমেন্ট সাইজ যদি ফিক্সার সাইজ যদি 5 দেওয়া হয়, দেখা যাবে যে অ্যাপার্টমেন্ট সাইজ হবে হচ্ছে 4.5, 0.5 মিলিমিটার একটা গ্যাপ থাকলো, এই গ্যাপ বরাবর উপর থেকে ক্রিস্টাল বোন এখানে ডিপোজিশন হবে। এটাও আলাদা ইম্পর্টেন্ট থিং। আপনি যখন একটা ডিফিকাল্ট কেস সিনারিও আপনার সিনিয়রতে ইমপ্ল্যান্ট প্লেস করতে যাবেন, তখন এই জিনিসটাও মাথায় রাখবেন। সো দ্যাটস ইট, বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস হোপফুলি আপনাদের কাজে লাগবে। আইদার আপনি যদি ডক্টর হয়ে থাকেন যিনি ইমপ্ল্যান্ট নিয়ে ইন্টারেস্টেড, হোপফুলি ইনফরমেশনগুলো আপনার জন্য কাজে আসবে। অ্যান্ড অ্যাগেন আপনি যদি পেশেন্ট হয়ে থাকেন, আগেন আপনি বুঝতে পারলেন যে ইমপ্ল্যান্ট করার জন্য একটা ইমপ্ল্যান্টোলজিস্টের বা আপনার ডাক্তারকে কত কিছু চিন্তা করতে হয়। অ্যান্ড অ্যাগেন আপনি চাইলে আপনার ডাক্তারকে এই কোশ্চেনগুলোও করে ফেলতে পারেন যে স্যার আপনি এই ব্যাপারগুলোতে আমাকে কী সলিউশন দিচ্ছেন। ওকে, তাহলে আলটিমেটলি আমরা ডক্টররা এবং আপনার পেশেন্টরা সবাই মিলে আপনার ট্রিটমেন্টের জন্য বেস্ট পসিবল অপশনসগুলো আপনাদের কাছে অ্যাভেলেবল করতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ এই ধরনের আবার কিছু ডিসকাশন নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।